সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হলাম। বিশেষ করে যারা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট তাদের জন্য আজকের একটি ক্লাসটি। আজকে আমরা জানবো যে স্বরধ্বনির উচ্চারণের স্থান। স্বরধ্বনিগুলো আমাদের বাকযন্ত্রের বিভিন্ন জায়গায় উচ্চারিত হয়। সেই উচ্চারণের বিষয়গুলো আজকে একটু দেখার চেষ্টা করব। প্রথমে যদি আমরা দেখি স্বর এবং স্বরিয়া এর উচ্চারণের স্থান কণ্ঠে। হ্রস্বই এবং দীর্ঘই এর উচ্চারণটার স্থান হলো তালু। হ্রস্ব উ এবং দীর্ঘ উ এর উচ্চারণ স্থান ওষ্ঠ। রি রি এর উচ্চারণ স্থান হলো মূর্ধা। ও এ এবং ওই এর উচ্চারণ স্থান কণ্ঠ এবং তালু। ও এবং ও এর উচ্চারণ স্থান কণ্ঠ এবং ওষ্ঠ। চলো আমরা বাস্তবিক বা প্র্যাকটিক্যালি দেখে আসি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটা চিত্র আঁকিয়েছি। এই চিত্রের মধ্যে আমরা বোঝার চেষ্টা করব যে কোথায় কি রয়েছে। আমরা চিত্রটাকে একটু পরিচয় দিয়ে নিই। প্রথমে বলবো যে এটি একটি মানুষের মুখের ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, অর্থাৎ মানুষ যে বাকযন্ত্র সাহায্য ব্যবহার করে তারা ভাষা তৈরি করে, সেই বাকযন্ত্রের এখানে একটি চিত্র দেওয়া রয়েছে। আমরা যে দেখি নিচে মানুষের এই ফুসফুস থেকে মানুষ তার ধ্বনি উৎপন্ন করে বাতাস মুখ দিয়ে এবং নাক দিয়ে বাতাসটি বের করে দেয়, এবং এই মুখ দিয়ে নাক দিয়ে বাতাস বের করে দেওয়ার সময় বিভিন্ন জায়গায় বাতাস বাধাপ্রাপ্ত হয়ে বা বাতাসের ঘষা লেগে আমরা এই ধ্বনিগুলো উচ্চারণ করি। তো প্রথমে যদি আমরা দেখি স্বর এবং স্বরিয়া এর উচ্চারণ স্থান হলো কণ্ঠ। কণ্ঠ বলতে আমাদের মূলত বোঝাই হচ্ছে এইটি, অর্থাৎ জিহ্বার শেষ অংশ এটা হলো কণ্ঠ নামে পরিচিত। আমরা যদি উচ্চারণ করি অ আ অ আ, আমরা দেখতে পাবো এই জায়গাটায় জিভ একটু উঁচু হয়ে বাতাসের সাথে একটু বাধাপ্রাপ্ত হচ্ছে বা উচ্চারণটা ওখানে হচ্ছে অ অ অ, ঠিক এই পজিশনে অ অ। তাহলে আমরা বুঝতে পারি অ এবং আ আমাদের এই কণ্ঠে উচ্চারিত হয়। আমরা এটা উচ্চারণ করলেও বুঝতে পারবো, যদি একটু আমরা বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো। এরপরে যদি আমরা দেখি হ্রস্বই এবং দীর্ঘই, হ্রস্বই দীর্ঘই এটা হচ্ছে উচ্চারণ হয় তালুতে, অর্থাৎ আমাদের উপরের পাটির দাঁত, এই যে দাঁত, এই দাঁতের পরে একটা মূর্ধা ঢেউ খেলানো জায়গা রয়েছে, তারপরে একটা তালুর মতো, অর্থাৎ হাতের তালুর মতো একটি স্থান রয়েছে। আমরা জিভ দিয়ে উপরের দিকে যদি একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো এটা অনেকটা মানে ছাদ, আমরা যদি বলি ঘরের ছাদের মতো, অর্থাৎ মুখের ছাদ, এইটাকে বলা হয় হচ্ছে তালু। এই তালুতে আমরা হ্রস্বই এবং দীর্ঘই উচ্চারণের সময় জিভ এই তালু বরাবর উঠে এবং বাতাসের যাওয়ার পথটাকে একটু সংকীর্ণ করে দেয় এবং উঠে এই জায়গাটিতে, তালুর জায়গায়, অর্থাৎ এই জায়গাটিতে হ্রস্বই এবং দীর্ঘই উচ্চারিত হয়, হ্রস্বই এবং দীর্ঘই উচ্চারিত হয়। তাই আমরা হ্রস্বই এবং দীর্ঘই উচ্চারণের স্থান হলো তালু, হ্রস্ব এবং দীর্ঘই উচ্চারণ স্থানটি হচ্ছে তালু। এরপর যদি আমরা দেখি উচ্চারণ করি হ্রস্ব উ, হ্রস্ব উ, দীর্ঘ উ, হ্রস্ব উ, দীর্ঘ উ। উচ্চারণের সময় আমরা একটু খেয়াল করবো, যদি আমরা আমাদের ঠোঁটের দিকে একটু তাকান বা ঠোঁট যদি আমরা দেখার চেষ্টা করবো আমরা, তাহলে একটু খেয়াল করবে যে দুটো ঠোঁটের ঠিক দুই পাশে অল্প অল্প পরিমাণ চেপে যাচ্ছে এবং চেপে গিয়ে এই হ্রস্ব উ দীর্ঘ উ উচ্চারিত হচ্ছে। যেহেতু ঠোঁটের দুটি ঠোঁট চেপে গিয়ে এখানে হ্রস্ব উ এবং দীর্ঘ উ উচ্চারিত হয়, তাই হ্রস্ব উ এবং দীর্ঘ উ উচ্চারণের স্থান হবে ওষ্ঠ। আবার বলছি, হ্রস্ব এবং দীর্ঘ উচ্চারণের সময় দুটো ঠোঁট সামান্য পরিমাণ দুই পাশ থেকে একটু চেপে গিয়ে বাতাসের যাওয়ার পথটাকে একটু বাধা সৃষ্টি করে হ্রস্ব এবং দীর্ঘ উচ্চারণ করে। তাহলে এই হ্রস্ব এবং দীর্ঘ যে উচ্চারণ যেহেতু ঠোঁটের সাহায্যে হয়, তাই এটি আমরা বলবো ওষ্ঠ ধ্বনি। এরপর রয়েছে রি, রি উচ্চারণটা হয় মূর্ধায়। আসলে মূর্ধা কি জিনিস, আমরা যদি উপরের পাটির দাঁত যে রয়েছে, আমাদের দাঁতের ঠিক পিছনে আমরা যদি একটু জিভ দিয়ে বোঝার চেষ্টা করি, দেখবো একটা ঢেউ খেলানোর জায়গা রয়েছে। আমরা যে জিভটাকে নিয়ে এইভাবে একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখবো ঠিক জিভের মানে দাঁতের পেছনে একটি ঢেউ খেলানো উঁচু জায়গা রয়েছে। এটা দন্তমূল বা এটা এইখানে অংশটাকেই, অর্থাৎ তালু এবং দন্তমূলের মাঝামাঝি অবস্থানটাকে বলা হয় হচ্ছে মূর্ধা। কি বলা হয়? মূর্ধা। তাহলে এই মূর্ধায় আমরা উচ্চারিত হয় রি। আমরা যদি উচ্চারণ করি রি রি রি, তাহলে দেখব যে দাঁতের ঠিক পেছনে উঁচু ঢেউ খেলানো জায়গাটা প্রায় ওই কাছাকাছিতে জিভটা উঠে গিয়ে, অর্থাৎ ঠিক এই বরাবর জিভটা উঠে গিয়ে রি উচ্চারিত হচ্ছে। এই বরাবর জিভটা উঠে গিয়ে রি উচ্চারণ হচ্ছে। আবার যদি আমরা উচ্চারণ করে দেখি রি রি, বারবার উচ্চারণ করে দেখলে আমরা বুঝতে পারবো এটি রি, অর্থাৎ জিভের ডগাটা ঠিক এই দন্তমূলের পরে, অর্থাৎ মূর্ধা স্থানের বরাবর উঠে গিয়ে উচ্চারিত হচ্ছে।
তাই রিয়ের উচ্চারণ স্থান হলো মূর্ধা। রিয়ের উচ্চারণ স্থান হলো মূর্ধা। তাহলে মোটামুটি চারটি ধ্বনি রয়েছে। চারটি ধ্বনির উচ্চারণে আমাদের একটু জটিলতা হবে এবং একই সাথে দুটো জায়গায় বাতাসের বাধা বা বাধা ঘর্ষণের ফলে উচ্চারিত হবে। তার মধ্যে প্রথম হচ্ছে এ এবং ওই। আমাদের উচ্চারণ করি এ এ এ। তাহলে ঠিক কণ্ঠ থেকে, অর্থাৎ কণ্ঠ থেকে বাতাস উৎপন্ন হয়ে জিভটি ঠিক তালু বরাবর উপরে গিয়ে বাতাসকে আটকে দেওয়ার চেষ্টা করে। তালু বরাবর উপরে দিয়ে বাতাস কি করার চেষ্টা করে? আটকে দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ জিভটি ঠিক বাতাসকে আটকে দিচ্ছে কোথায়? তালুতে। আবার বাতাসটি উৎপন্ন হচ্ছে এ, কণ্ঠ থেকে তালু বরাবর, অর্থাৎ কণ্ঠ থেকে তালু বরাবর এই স্থান থেকে, অর্থাৎ কণ্ঠ থেকে তালু বরাবর এই স্থানের মাঝে বাতাসের একটি বাতাস চাপ সৃষ্টি হচ্ছে এবং বাতাসের চাপটাকে, বাতাস যে ফুসফুস তাতে যে বাতাসটা বের হচ্ছে, কণ্ঠ থেকে একটু প্রেশার ক্রিয়েট হয়ে জিভটি তালু বরাবর সেই বাতাসটাকে একটা চাপ দেওয়ার চেষ্টা করছে এবং উচ্চারণ হচ্ছে এ ওই ওই এ ওই ওই। এই কারণে এ আর ওইকে উচ্চারণের স্থান হলো কণ্ঠ এবং তালু, একই সাথে দুটি স্থান, এবং এটাকে কণ্ঠ তালব্য ধ্বনি বলা হয়ে থাকে। ঠিক একইভাবে যদি আমরা উচ্চারণ করি ও ও ও ও ও ও ধ্বনিটার উচ্চারণের সময় বাতাসটি ঠিক আমাদের আবারও কণ্ঠের জায়গাটায় বাধাপ্রাপ্ত হয় বা একটু চাপা খায়, তারপরে আবার দুটো ঠোঁট একই সাথে হালকা লেগে অথবা দুপাশ থেকে হালকা লেগে বাতাসে বাধা সৃষ্টি করে উচ্চারিত করে। আমরা যদি আবার উচ্চারণ করার চেষ্টা করি তাহলে দেখবো ও ও ও। ভিতর থেকে আমরা বাতাসটাকে নিচ্ছি, কিন্তু নিয়ে এসে আমরা দুটো ঠোঁট দিয়ে আবার ওটাকে চাপা দিচ্ছি। ও ও, এই যে চাপাটা দিচ্ছি, দিয়ে বাতাসটাকে বের করে দিচ্ছি। দুটো ঠোঁট কিন্তু চাপা খাচ্ছে এবং কণ্ঠ থেকে বাতাসটা বের হয়ে আসছে। এই জন্য ও এবং ও এই দুটো ধ্বনিকে কণ্ঠস্থ ধ্বনি বলা হয়। আশা করি আমি যেভাবে বোঝানোর চেষ্টা করলাম, এইভাবে যদি তোমরা বোঝার চেষ্টা করো এবং একটু উচ্চারণ করে করে বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা এটি সহজেই বুঝতে পারবে। এবং সত্য কথা একটি, যে এই বিষয়গুলো কোনো সময় মুখস্থ না করে একটু যদি বোঝার চেষ্টা করো বাস্তবিক অর্থে, তাহলে তোমরা খুব সহজেই এই বিষয়গুলো মনে রাখতে পারবে। ধন্যবাদ সকলকে। শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।